Now we're joined from Doha দোহা by থেকে Dr. যুক্ত Abdullah হয়েছেন Banda. কাতার বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর আবদুল্লাহ বান্দা আল আতাবি। এশিয়া ওয়ানে আসার জন্য আপনাকে ধন্যবাদ। তাই তালেবান মার্কিন থেকে গাজা আলোচনা পর্যন্ত নানা সংঘাতে কূটনৈতিক ভূমিকার কারণে কাতার বিশ্বজুড়ে স্বীকৃত। আপনার মতে দোহা কিভাবে সক্রিয় মধ্যস্থতার এই মডেলটি গড়ে তুলেছে এবং কাতারের এই পন্থা কি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা প্রশমনের কোনো পথ দেখাতে পারে? প্রথমত, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ এবং এই মুহূর্তে এটি একটি দারুণ প্রশ্ন। আমি মনে করি কাতারের মধ্যস্থতা কোনো নতুন বিষয় নয়। এটি এমন একটা বিষয় যা কাতারে বহু বছর ধরে চলে আসছে। এটি এমন এক অভিজ্ঞতা যা দেশটি বহু অভিজ্ঞতার মধ্যে দিয়ে অর্জন করেছে এবং রেকর্ডও এ বিষয়ে অনেক কিছু বলে। আপনি কিছু সফল ঘটনার উদাহরণ মাত্রই উল্লেখ করেছেন। দেশটির পূর্ব থেকে পশ্চিমে 30টিরও বেশি ঘটনা রয়েছে, আর এটাই দেখায় যে মধ্যস্থতা কাতারের পররাষ্ট্রনীতির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তম্ভ। এটি কোনোভাবে নিষ্ক্রিয় কিছু নয়, বরং দেশটি এখানে আরো সক্রিয় ভূমিকা পালন করে। অনেক প্রতিপক্ষের সঙ্গে যোগাযোগের চ্যানেল তৈরি করে, বার্তা বিনিময়ের সুযোগ দেয় এবং সামনে এগিয়ে যাওয়ার পথ খুঁজে বের করে। এটি শুধু সংঘাতে জড়িত পক্ষগুলোকেই নয়, বরং পুরো অঞ্চলকেও উপকৃত করে এবং সংঘাত মোকাবেলার জন্য অনুসরণযোগ্য পদ্ধতি প্রদান করে। কারণ মধ্যস্থতা শুধু আলোচনার অংশ নয়, বা সংঘাতের সমাধান খোঁজার বিষয়ও নয়, বরং এটি তারও বাইরে যায়। মনিটরিং ব্যবস্থার ধরন পর্যবেক্ষণ করা এবং সেই শান্তি দীর্ঘস্থায়ী রাখার উপায় খুঁজে বের করা অনেক দীর্ঘ সময়ের জন্য, এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শুধু মধ্যস্থতার বিষয় নয়, বরং সহায়তার বিষয়ও, যা কাতার বর্তমানে ইরান যুদ্ধের প্রধান মধ্যস্থতাকারী পাকিস্তানকে সাহায্য করছে। এবং এখানে কাতারের ভূমিকা একজন সহায়তাকারী হিসাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি উভয় পক্ষকে আলোচনার টেবিলে আনতে এবং আলোচনা চালিয়ে যেতে প্রয়োজনীয় আঞ্চলিক সমর্থন জোগাড় ও সক্রিয় করতে সহায়তা করছে। স্যার, উপসাগরীয় বিশেষজ্ঞ হিসেবে ইরান মার্কিন পরমাণু কূটনীতির বর্তমান অবস্থাকে কিভাবে দেখছেন? চুক্তির কি কোনো বাস্তব সুযোগ আছে, নাকি উভয় পক্ষ দীর্ঘস্থায়ী অচলাবস্থার দিকেই যাচ্ছে? আমি মনে করি উভয় পক্ষের মধ্যে সংশোধিত চুক্তি ও নতুন বোঝাপড়ার সুযোগ রয়েছে, কিন্তু যদি আমরা একটি বিস্তৃত চুক্তি খুঁজি, যেমনটা ছিল জেসিপিওএ, তাহলে আমি মনে করি এই মুহূর্তে সেটা অসম্ভব। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সমঝোতা স্মারক স্বাক্ষরিত করা এবং যুক্তরাষ্ট্র ও ইরান উভয় দিক থেকেই আসা প্রতিবেদনের ভিত্তিতে আগামী 30 বা 60 দিনের জন্য একটি সুযোগ দেওয়া। এবং ইরান, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে উভয় পক্ষের মধ্যে একটি প্রক্রিয়া গড়ে তোলা যাবে, বিশেষ করে যেসব বিষয় তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আলোচনা করার জন্য। আমরা যখন হরমুজ প্রণালী নিয়ে কথা বলি, আবার পারমাণবিক কর্মসূচি নিয়েও আলোচনা করি, এই দুটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। কিভাবে সমস্যার সমাধান করা যায়, এই ইস্যুটি কিভাবে ঠিক করা যায়, কারণ ইরানি সরকার ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে তারা পারমাণবিক শক্তি বা পারমাণবিক অস্ত্র চায় না। তাই আমি মনে করি বিষয়টা হচ্ছে কিভাবে এই ফাইলটি পরিচালনা করা যায় এবং এটিকে এমন এক পর্যায়ে নিয়ে যাওয়া যেখানে এটিআর অঞ্চল বা বিশ্বের জন্য হুমকি না হয়। এবং হরমুজ প্রণালী অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, বিশেষত ইরান যেভাবে প্রণালী নিয়ন্ত্রণ করছে সেটাই আসল সমস্যা, এবং এটি অবৈধ। এটি আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং এই বিষয়টি দ্রুত শেষ হওয়া উচিত, যাতে বিশ্বব্যাপী নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা পুরোপুরি সম্ভব হতে পারে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি আঞ্চলিক দেশগুলোর এবং মধ্যস্থতাকারীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাই উপসাগরীয় দেশগুলো ইরানের প্রতি ভিন্ন নীতি অনুসরণ করছে। কাতার ও ওমান সংলাপের পক্ষে থাকলেও অন্যরা নিরাপত্তা নিয়ে সতর্ক। আপনি কি মনে করেন জিসিসি শেষ পর্যন্ত ইরান নিয়ে ঐক্যবদ্ধ আঞ্চলিক কৌশল গড়বে? আসলে আমি মনে করি আমরা শুধু ইরানকে একটা ইস্যু হিসেবে সীমাবদ্ধ করতে চাই না। মানে, জিসিসি দেশগুলোর মধ্যে হয়তো ভিন্নমত থাকতে পারে, আবার অনেক ক্ষেত্রেই একমত হতে পারে। আমি মনে করি জিসিসি প্রতিষ্ঠার পর থেকেই এটি একটা সমন্বয় পরিষদ হিসেবে কাজ করছে।
তাই এটি মূলত সাধারণ ভিত্তি খোঁজা হুমকি ও চ্যালেঞ্জের বিরুদ্ধে সমন্বিত প্রচেষ্টা গড়ে তোলার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। এই অঞ্চলে এবং এখন জিসিসি দেশগুলো ও গোটা অঞ্চলের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হলো হরমুজ প্রণালী। এছাড়াও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আরো উত্তেজনা বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে। জিসিসি দেশগুলো এক বিষয়ে একমত, তা হলো স্থিতিশীলতা এবং উত্তেজনা নিয়ন্ত্রণ, এবং এটাই তারা বর্তমানে অনুসরণ করছে। তাদের কৌশল ভিন্ন হতে পারে। গত কয়েক সপ্তাহে ফিরে তাকালে দেখা যায় আমরা দেখেছি কিছু দেশ নিরাপত্তা পরিষদে গিয়েছিল, আবার কিছু দেশ সরাসরি বা পরোক্ষভাবে মধ্যস্থতায় আরো বেশি জড়িত হতে চেয়েছে। তবে সবাই একই দিকে এগিয়ে যাচ্ছে, সবাই স্থিতিশীলতার দিকেই এগোচ্ছে। তাই আমি মনে করি জিসিসি দেশগুলোর মধ্যে একটি সমন্বয়ের স্তর রয়েছে, এবং এই সংকটময় সময়ে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আব্রাহাম চুক্তি নতুন মিত্রতা গড়লে এবং চীন কূটনৈতিকভাবে সক্রিয় হওয়ায় মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিরাপত্তা কাঠামো কেমন দেখছেন? এই কাঠামোয় কাতারের নির্দিষ্ট ভূমিকা কি হবে? আসলে আমরা এখন যা দেখছি তা হলো এই অঞ্চল এবং এর আঞ্চলিক কাঠামো আরো বিশৃঙ্খল ও অগোছালো হয়ে উঠছে, এবং এটি আঞ্চলিক দেশগুলোর জন্য কোনোভাবেই সহায়ক নয়, এবং এটি দেখায় ও নিশ্চিত করে যে এই বিষয়টি কেবলমাত্র অঞ্চলের ভেতর সীমাবদ্ধ রাখা সম্ভব নয়। আমরা তা দেখেছি জ্বালানির দামের ক্ষেত্রে, আমরা দেখেছি বাজারে যে প্রভাব ও ধাক্কা লেগেছে সেটাও বিশ্বব্যাপী, এমনকি বিদ্যুতের ক্ষেত্রেও। আমরা দেখেছি অনেক দেশ জ্বালানি নিয়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে। তাই এটি শুধু আঞ্চলিক দেশগুলোর জন্য নয়, বরং সারা বিশ্বের জন্যই যথেষ্ট উদ্বেগজনক একটি বিষয়। এখন যা আসছে সেখানে আমাদের কিতে মনোযোগ দিতে হবে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে ইরান সংক্রান্ত বিষয় এবং যুদ্ধ ও যুদ্ধের সম্ভাব্য পুনরাবৃত্তির দিকেই মনোযোগ দেওয়া উচিত। আমাদের এগিয়ে যেতে হবে, সমঝোতা স্মারকের দিকে গিয়ে একটি কার্যকারী ব্যবস্থা গড়তে হবে। প্রধান মধ্যস্থতাকারী পাকিস্তান ও কাতারের মতো আঞ্চলিক সহায়তাকারীদের যুক্তরাষ্ট্রের সাথে বিদ্যমান অবিশ্বাস অতিক্রম করে এগোতে হবে। আর ইরান বিশ্বাসের অভাব নয়, বরং বাস্তববাদী হয়ে গুরুত্বপূর্ণ সমাধানের দিকেই এখন বেশি মনোযোগ দেওয়াটা অত্যন্ত জরুরি। তারপর আমরা অন্য বিষয়গুলোতেও এগিয়ে যেতে পারি। আব্রাহাম চুক্তির কথা এলে, 6 বছর আগে আব্রাহাম চুক্তি চালু হওয়ার পর থেকে এটি এসেছিল একটাই কারণে, এই অঞ্চলে সম্ভাব্য স্থিতিশীলতা এবং পশ্চিম তীর দখল বন্ধ করার জন্য। এই দুটি বিষয়ই আমরা এখনো দেখিনি। আমরা যা দেখেছি তা হলো আরো রাজনৈতিক উত্তেজনা এবং আরো সমস্যা। এই অঞ্চলে নতুন নতুন সমস্যা দেখা দিচ্ছে যা আঞ্চলিক নিরাপত্তাকে বিঘ্নিত করছে। তাই আমার মনে হয় আব্রাহাম চুক্তি, যে কোনো উদ্যোগ যা এই অঞ্চলে স্থিতিশীলতা আনে, তা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আসলেই যা স্থিতিশীলতা আনে তা হলো দুই রাষ্ট্র সমাধান। এতে ফিলিস্তিনি জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয় এবং তাদের নিজস্ব ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের সুযোগ দেয়। চীনও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার, আপনি সেটি উল্লেখ করেছেন, এবং তারা এই অঞ্চলের অন্যতম বাণিজ্যিক অংশীদার। তাদের অনেক স্বার্থ রয়েছে যেগুলো ইরানিদের কারণে খুব খারাপভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। হরমুজ প্রণালী বন্ধ হওয়া বা আমেরিকান অবরোধের কারণে তাদের এই সমঝোতা স্মারক স্বাক্ষর করা উচিত, এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘস্থায়ী শান্তির জন্য এগিয়ে আসা উচিত। এটি ইরান সহ এই অঞ্চলকে আরো স্থিতিশীল করতে সাহায্য করবে। Help the region to be more stable.